নমস্কার বন্ধুরা, তোমাদের অনেক অনেক ধন্যবাদ এত এত কমেন্ট করার জন্য। আমরা দুঃখিত যে পরীক্ষার আগে এই ভিডিওটি দিতে পারিনি, যেহেতু আমাদের টিমটি খুবই ছোট। তার মধ্যে আমাদের যে অ্যানিমেশন করে তার হাতে কিছু প্রবলেম ছিল, তাই তাড়াতাড়ি ভিডিও দিতে পারিনি। তোমরা আমাদের এইভাবে পাশে থেকো যেন আমরা আমাদের টিমটিকে অনেক বড় করতে পারি। এরপরে তোমরা যা যা গল্প দেখতে চাও সেগুলো আমরা খুব তাড়াতাড়ি বানিয়ে দিতে পারি। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করো। এরপরে তোমরা কোন গল্প দেখতে চাও তার নামে 100টি কমেন্ট করো। ধন্যবাদ। ঠিকঠাক সময় মতো তৈরি হয়ে শিলিগুড়ি রেল স্টেশনে এসে পৌঁছালাম। শিলিগুড়ি থেকে হিমালয় যাওয়ার রেলটি স্টেশনে এসে দাঁড়িয়েছে। ইস্ট ইন্ডিয়ান গাড়িগুলির থেকে ইস্টার্ন বেঙ্গল গাড়িগুলি ছোট, তার থেকেও ছোট হিমালয়ান রেলগাড়িগুলি। আর এই ছোট্ট গাড়িগুলি অনেকটা নিচু, যাত্রীরা ইচ্ছা করলেই স্টেশনের চলন্ত অবস্থাতেই নামতে এবং উঠতে পারে। আমাদের ট্রেনটি অনেক আঁকাবাঁকা পথ পার করে ধীরে ধীরে উপরের দিকে উঠতে লাগলো। গাড়িটি কটারটা শব্দ করতে করতে কখনো দক্ষিণে আবার কখনো উত্তরে আঁকাবাঁকা রাস্তা দিয়ে যাচ্ছে। রাস্তার দুই পাশে মনোরম দৃশ্য, কোথাও আবার অনেক উঁচু চূড়া, কোথাও আবার নিচু শান্ত জঙ্গল। এতক্ষণে আমরা সমুদ্র থেকে 3000 ফুট উপরে আছি, কিন্তু শীত বা ঠান্ডা ভাব বোঝা যাচ্ছে না তেমন ভাবে। আমাদের ট্রেনটি মেঘের ভেতর দিয়ে চলে যাচ্ছে। নিম্ন উপত্যকায় নির্মল শ্বেত কুজ্জটিকাটি দেখে সদর নদী বলে মনে হতে পারে, কিন্তু আসলে সেটা নদী না। তরুলতা, ঘাস পাতা সব কিছুই যেন মনোহর। এত বড় বড় ঘাস আমি আগে কখনো দেখিনি। হরিধর্ণ চায়ের ছোট বড় বাগানগুলি প্রকৃতির সৌন্দর্য আরো শত গুণ বাড়িয়ে দিয়েছে। আর সেই চা বাগানের সারিবদ্ধ গাছগুলি দূর থেকে দেখতে বেশ সুন্দর লাগছে। মাঝে মাঝে মানুষের চলাচল করা ছোট্ট এবং সরু পথগুলি পৃথিবীর সীমানার মতো দেখাচ্ছে দূর থেকে। শান্ত, খুব ঘন বন, বসুমতির মতো ঘন চুলের বাঁধন, আর পথগুলি আঁকা বাঁকা, ঠিক যেন মাথার সিঁথির মতো। যাওয়ার পথে অনেকগুলি জলপ্রপাত বা ঝর্ণা চোখে পড়েছিল, যেগুলির সৌন্দর্য হয়তো ভাষায় প্রকাশ করা যায় না। জানি না কোথা থেকে আসছে এই জলপ্রপাতগুলি। ভীমের মতো পথ দিয়ে গর্জন করতে করতে চলে যাচ্ছে এই হিমাদ্রির বুক ছিঁড়ে। পাষাণ হৃদয় নিয়ে কোথায় যেন চলে যাচ্ছে। তাদের মনে হয় বিশাল উৎসব মেলায় তারা সকলে একত্রিত হচ্ছে। এ কথা তোমাদের বিশ্বাস হবে কি? একটি বড় ঝর্ণার কাছে এসে ট্রেনটি থামল। আমি ভাবলাম যাতে আমরা সকলে প্রাণ ভরে সেই জলপ্রবাহ দেখতে পাই, সেজন্যই বোধহয় ট্রেনটি থামিয়েছে ট্রেনের ড্রাইভার। আসলে তা নয়, ট্রেনটি থেমেছে অন্য কারণে। যাকে আসলে যে কারণেই থামুক না কেন, আমাদের মনের ইচ্ছা তো পূরণ হলো। এখন আমরা সমুদ্র তর থেকে 4000 ফুট উপরে উঠে গেছি, তবুও শীত বা ঠান্ডা অনুভব হচ্ছে না। গরমের জ্বালায় যে শরীরটি খিসমিস করত, সেই অত্যাচার থেকে শান্তি পেলাম। সেখানকার অল্প অল্প বাতাস যেন মধুর সঙ্গীতের মতো ধীরে ধীরে বয়ে যাচ্ছে। অবশেষে কার্শিয়ং স্টেশনে পৌঁছালাম। এখানকার উচ্চতা 4864 ফিট সমুদ্রের স্তর থেকে। স্টেশন থেকে আমাদের বাড়ি অনেকটা দূরে নয়, সেই কারণে তাড়াতাড়ি এসে পৌঁছেছি। আমাদের ব্যাগগুলো ভুলবশত দার্জিলিংয়ের ঠিকানায় বুক করা হয়েছিল। জিনিসপত্রগুলি ছাড়া পড়েছিল, সেই কারণে সন্ধ্যের আগে বাড়িতে পৌঁছালেও শান্তি পাইনি, কারণ আমাদের সেই ব্যাগগুলি সন্ধ্যা ট্রেনে আসবে।
আমাদের দার্জিলিং যাওয়ার আগেই জিনিসপত্রগুলি সেই দার্জিলিং ঘুরে এসেছে। পরের দিনের জন্য আমরা ঘরে খুব শান্তিতে আছি। তাই বলি, শুধু আশ্রয় পেলেই হবে না, শান্তিতে থাকতে হলে তার জন্য পর্যাপ্ত পরিমাণে জিনিসপত্রের দরকার। এখানে এখনো শীতের বৃদ্ধি হয়নি, এমনকি গ্রীষ্ম মনে হচ্ছে না। এই সময়টিকে পার্বত্য বসন্তকাল বললে কেমন হয়? সূর্য কিরণ একটু বেশি মনে হচ্ছে। আমাদের আসার পর মাত্র একদিন সামান্য হারে বৃষ্টি হয়েছিল। বায়ু তো খুবই স্বাস্থ্যকর, মানে একদম মিষ্টি মধুর। এখানকার জল নাকি খুব ভালো নয়। আমরা খাওয়ার জল ফিল্টার করে নিয়ে তারপরেই ব্যবহার করি। এখানকার জল কিন্তু দেখতে খুব পরিষ্কার স্বচ্ছ। কুয়ো নেই, নদী পুষ্করিণীও নয়, সব ঝর্ণার জল। ঝর্ণার বড় জলধারা এবং ঠান্ডা জল দেখে চোখের যেন তৃপ্তি পায়। হাত দিয়ে স্পর্শ করলে শরীরে শান্তি ফিরে আসে এবং ঝর্ণা ঘেঁষে বয়ে আসা বাতাস শরীরের প্রাণ ফিরিয়ে আনে। এখানকার বাতাস পরিষ্কার ও হালকা। বাতাস ও মেঘের লুকোচুরি খেলা দেখতে চমৎকার। মেঘটি এদিকে আছে, ওই দিক থেকে বাতাস এসে মনে হচ্ছে মেঘটাকে ঠেলে নিয়ে চলে যাচ্ছে। প্রত্যেক দিন সূর্য অস্ত যাওয়া বায়ু এবং মেঘ নিয়ে মনোরম দৃশ্য যেন মনে হচ্ছে সৌন্দর্যের রাজ্য তৈরির পরিকল্পনা চলছে। পশ্চিম আকাশের পাহাড়ের দিকে দেখে মনে হচ্ছে সোনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, আর উপরের ছোট ছোট মেঘগুলি দেখে মনে হচ্ছে সোনার রং মেখে বাতাসের উপরে ভর দিয়ে এদিক থেকে ওই দিক ছুটোছুটি করছে। এদের এই তামসা দেখতে দেখতেই আমার সময় চলে যায়, আনন্দে আত্মহারা হয়ে থাকি। তাই আমি কোনো কাজ করতে পারিনি। মনে পড়ে আমি একবার মহিলা পত্রিকায় ঢেকি শাকের কথা পড়েছিলাম। ঢেকি শাককে আমি ক্ষুদ্র গুল্ম জাতীয় আগাছা জানতাম। কেবলমাত্র জিওলজি বা ভূতত্ত্ব গ্রন্থে পড়েছিলাম যে কার্বনিফেরাস যুগে বড় বড় ঢেকিলতা ছিল। সেই ঢেকিলতা দেখে আমি ভীষণ আনন্দ পেলাম। সেই আগাছাগুলি 20 থেকে 25 ফিট উঁচু হবে। কোনো কোনো জায়গায় খুব ঘন এবং নীরব বন। আনন্দের বিষয় হলো এই যে বাঘ নেই, তাই নির্ভয়ে বেড়াতে পারছি। নির্জন ও শান্ত বনের রাস্তা দিয়ে বেড়াতে বেশ ভালো লাগে। কেবলমাত্র সাপ ও ছিনে জোক আছে, কিন্তু এখনো পর্যন্ত সাপের দেখা পাইনি। কেবল 2-3 বার জোকের রক্ত খেয়েছিল। এখানকার মহিলারা জোক দেখে ভয় পায় না। আমাদের ভুটিয়া চাকরানি ভালো বলে জোক কোনো ক্ষতি করে না। তারা শুধুমাত্র রক্ত খায় এবং রক্ত খাওয়া হয়ে গেলে চলে যায়। ভুটিয়ানিরা 7 গজ লম্বা কাপড় ঘাগরার মতো করে পরে। কোমরে 1 খণ্ড কাপড় জড়ানো থাকে, গায়ে জ্যাকেট এবং বিলাতি শাল দিয়ে মাথা ঢাকে। পিঠে 2-1 মণ বোঝা নিয়ে অতি সহজে উঁচু নিচু এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে পাহাড়ে ওঠে এবং একইভাবে নিচে নামে। যে রাস্তা দেখে আমাদের গা থরথর করে কেঁপে ওঠে, সেই রাস্তা দিয়ে তারা অনায়াসে বোঝা নিয়ে যাতায়াত করে। মহিলা সম্পাদক আমাদের সম্বন্ধে একবার লিখেছিলেন যে রমণী জাতি দুর্বল বলে তাদের নাম অবলা। আমি জিজ্ঞাসা করি, এই ভুটিয়ানিরাও কি ওই অবলা জাতির অন্তর্গত? এনারা জীবিকা নির্বাহের জন্য শুধুমাত্র পুরুষদের উপর নির্ভরশীল নয়, সমানভাবে উপার্জন করে। বরং অধিকাংশ মহিলাদের পাথর বইতে দেখেছি। পুরুষেরা বেশি বোঝা বহন করেন, কারণ মহিলাদের বয়ে নিয়ে আসা পাথরগুলো দিয়ে পুরুষেরা রাস্তা তৈরি করে। সেই রাস্তা তৈরিতে ছোট ছোট ছেলে মেয়েরাও যোগদান করে। তারা একত্রিত হয়ে দলবদ্ধভাবে কাজ করে।
ভুটিয়ানিরা পাহাড়নি বলে নিজেদের পরিচয় দেয়, আর আমাদেরকে বলে নিচেকা আদমি, যেন তাদের মতে নিচেকা আদমিরা অসভ্য। স্বভাবত এরা পরিশ্রম, কার্যপ্রিয়, সাহসী ও সত্যবাদী, কিন্তু নিচেকা আদমিদের সঙ্গে মেলামেশার ফলে ক্রমশ তাদের সৎ গুণাবলী হারাচ্ছে এবং এদের থেকে এরা বাজারে অল্প স্বল্প চুরি করা, দুধে জল মিশানো এসব অসৎ বিষয় শিখছে। আবার নিচেকা আদমির সঙ্গে বিবাহ হয়। এইভাবে তারা ধীরে ধীরে অন্যান্য জাতির সঙ্গে মিশে যাচ্ছে। আমাদের বাড়ি থেকে প্রায় 1 মাইল দূরে বড় একটা পাহাড়ি ঝর্ণা বলছে। এখান থেকেই সেই দুধের ফেনাযুক্ত জলের স্রোত দেখা যাচ্ছে। এইসব মনোহর দৃশ্য দেখে আমার মনে ভগবানের প্রতি দ্বিগুণ 3 গুণ ভক্তি বেড়ে গেল। সত্যি ভগবান রয়েছেন আমাদের মাথার উপরে। তিনি না থাকলে কি আর এমন সম্ভব হতো? ভাবতে ভাবতেই মন আমার বলে উঠল যে এই নদীর জলের মতো বইতে বইতে ভগবানের চরণে আমিও যেন গড়াগড়ি খাই। আর কি বলবো, আমি পাহাড়ে এসে অত্যন্ত খুশি এবং ভগবানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তার ইচ্ছাতেই আমার এই দুর্লভ দৃশ্য দেখা সম্ভব হয়েছে। না, এখনো মনের স্বাদ মিটল না। যত দেখি ততই এই সুন্দর দৃশ্য দেখার ইচ্ছা শত গুণ বেড়ে যাচ্ছে। কিন্তু ভগবান তো কেবল 2টো চোখই দিয়েছেন। এই চোখ 2টো দিয়ে আর কত দেখব? ভগবান যদি আরো অনেকগুলি চোখ দিতেন তাহলে কতই না ভালো হতো, কিন্তু তিনি কেন দেননি? যত দেখি তত ভাবি এই দৃশ্য এতই মন ভরা মধুময় যে ভাষায় প্রকাশ করা অসম্ভব। প্রত্যেকটি উচ্চ উচ্চ পর্বত ও ঝর্ণাগুলি বলে প্রথমে আমায় দেখ, আমায় দেখ। যখন তাদের দিকে বিস্ময় বিস্ফারিত চোখে তাকিয়ে থাকি তখন তারা মৃদু হাসিতে হেসে বলে, আমার দিকে ফ্যালফ্যাল করে কি ভাবছিস? যদি কিছু বলার থাকে তাহলে আমাদের জন্মদাতার কাছে জিজ্ঞেস কর। মনে যা কিছু প্রশ্ন উঠছে তার সব বলে দিতে পারবে। যেমন চিত্র দেখে চিত্রকারের পরিচয় পাওয়া যায়, তেমনি এই বড় বড় হিমালয় ও ঝর্ণা দেখে সৃষ্টিকর্তার পরিচয় পাওয়া যায়। না হলে নাম শুনে কি কেউ কাউকে চিনতে পারে? আমাদের জন্য হিমালয়ের এই পাদদেশটুকু অনেক বড়, অনেকটা ছড়ানো, অনেক মহান। আর সেই মহাশিল্পীর সৃষ্টির জগতে হিমালয় এক ক্ষুদ্রতম বালুকণার চেয়েও ছোট। ভগবান আমাদেরকে এত সুন্দর চোখ, কান, নাক, মুখ ও মন দিয়েছেন, তবুও যদি আমরা সৃষ্টিকর্তার গুণগান না করি, কৃতজ্ঞতা না জানাই, তাকে প্রণাম না করি, তাহলে তো আমাদের এই জীবন বৃথা। তাই আমাদেরকে এত সুন্দর সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তার উপাসনা করলে তবেই আমাদের জীবন সার্থক হবে। কেবলমাত্র টিয়া পাখির মতো কণ্ঠস্থ কতগুলি শব্দ দিয়ে উচ্চারণ করলেই উপাসনা হয় না। মন থেকে, অন্তরাত্মা থেকে ভগবানকে স্মরণ করে ধন্যবাদ জানালে তবেই আমাদের উপাসনা সফল হয়।